ছোট মা কিছুটি মনে করেন। সে জানে তার ছোট ছেলে কেমন। এখন চলো রেস্ট করবে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। তানিয়া মুখ বাঁকিয়ে যেতে নিলেই মেঘ তাকে হ্যাচকা টানে কোলে তুলে নিল। বলল, আরে ম্যাডাম, আমি থাকতে আপনি হেঁটে হেঁটে রুম পর্যন্ত যাবেন? এটা আমি কি করে হতে দিতে পারি? আশেপাশে তো একজন সার্ভেন্ট তাদের দেখে মিটি মিটি হাসছে। তানিয়া তা দেখে লজ্জা পেল, নিচু কণ্ঠে বলল, সবাই দেখছে মেঘ, নামাও আমাকে। মেঘ গলার সুর এনে গেয়ে উঠল, দেখুক পাড়া বড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, দেখুক পাড়া বড়শিতে। তানিয়া খিলখিল করে হেসে ওঠে। মেঘ মৃদু হেসে তাকে নিয়ে রুমে চলে গেল। মিমি মুখটা গম্ভীর করে বিছানায় বসে আছে। বোঝা যাচ্ছে না তার মনের মধ্যে কি চলছে। সিফাত এসে মিমির পাশে বসলো। মিমি তা বুঝেও কিছু বলল না। সে এটাও খেয়াল করেছে যে রিহা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। সিফাত বলা শুরু করলো, তুমি আমার ছোট, তাই তুমি করেই বলছি। আমি রিয়াকে বড্ড ভালোবাসি। জানি না কিভাবে পিচি মেয়েটা আমার মনের মধ্যে জায়গা করে নিল। আমি ওকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার কল্পনাও করতে পারি না। আমি জানিও ছোট, তবে বিশ্বাস করো, রিহাকে খুব ভালো রাখবো আমি। কোনো অযত্ন হবে না তার। মাথায় করে রাখবো আমি আমার এই পিচিটাকে। মিমি সিফাতের কথা শুনে মুগ্ধ হলো। সে মুচকি হেসে বলল, আমি জানি আপনি নিঃসন্দেহে আমার বোনের জন্য উপযুক্ত পাত্র। সে জীবন কঠিন ব্যক্তিকেই পছন্দ করেছে। আমার আপনাদের বিষয়ে কোনো আপত্তি নেই। রিহার এইচএসসি পরীক্ষা হয়ে গেলেই আমি মায়ের সাথে আপনাদের কথা বলবো। তাহলে ওভাবে চলে এলে যে? মিমি গলার স্বর উঁচু করে বলল, আমি কারোর উপর রাগ করেছি, এখন সে লুকিয়ে না থেকে সামনে এসে আমার রাগ যেন ভাঙিয়ে দেয়। রিহা তৎক্ষণাৎ ছুটে এসে মিমির ওপর ঝাঁপিয়ে পড়ল, শব্দ করে কেঁদে উঠল। সিফাত হেসে বের হয়ে গেল। দুই বোনের মান অভিমানের মাঝে থাকাটা তার ঠিক মনে হলো না। মিমি দুহাতে রিহার মুখ উঁচু করে ধরে মুছিয়ে দিয়ে বলল, আছিস কেন? আমি ভেবেছি তুমি কষ্ট পেয়েছো। না রে পাগলি, আমি তো মজা করছিলাম। আর কদিন পর আমার ছোট্ট বোনটার বিয়ে হয়ে যাবে। সত্যি তুই এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি রে রিহু। রিহা মিমির বুকের মাঝে গুটিসুটি মেরে বসে আছে। বোনকে সে খুব ভালোবাসে। মিমির গম্ভীর মুখ দেখে এক মুহূর্তের জন্য তার জান বের হয়ে গিয়েছিল। কায়েবের কেবিনে কায়েবের সামনে দাঁড়িয়ে আছে মিমি। সে জানে না কায়েব তাকে দাঁড় করিয়ে রেখে কি মজা পায়। তাকে ডাকলো কিন্তু বসতে বলল না। সে এক মনে ল্যাপটপ চালিয়ে যাচ্ছে। মিমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর হুড়মুড় করে প্রবেশ করলো জেসি। বরাবরের মতো সে নক করেনি। মিমি মুখ কুঁচকে দাঁড়িয়ে দেখতে লাগলো জেসির ন্যাকামো। জেসি কায়েবের পাশে যেয়ে তাকে জড়িয়ে ধরতে গেলে সে উঠে দাঁড়ালো। জেসি হকচকিয়ে গেল। কায়েব গম্ভীর কণ্ঠে বলল, জেসি, আমি তোমাকে আগেই বলেছি অফিসে এসব করবে না। কিন্তু কায়াফ। স্টপ। আমার একটা প্রশ্নের উত্তর দাও জেসি। পার্টিতে মিমির জুসে অ্যালকোহল মিশিয়েছিল কে? জেসি ঘাবড়ে গেল। মিমি অবাক হলো। কায়েব জেসিকে এটা জিজ্ঞেস করছে কেন? তানিয়া মিমিকে সব বলেছিল। মিমি বুঝতেই পারেনি তার সাথে কার শত্রুতা। যেই কাজটা করলো। জেসি আমতা আমতা করে বলল, আমি কিভাবে জানবো কায়াফ? স্ট্রেঞ্জ। কায়েব বাঁকা হাসলো। জেসি তার হাসি থেকে ভড়কে গেল। কায়েব বলল, তুমি আমাকে এতটা বোকা ভাবো জেসি? কি ভেবেছ তুমি এমন ঘৃণ্য কাজ করবে আর আমি কিছু জানতে পারবো না? ইউ আর রং জেসি। জেসি ধরা পড়ে গিয়েছে। এখন অস্বীকার করেও লাভ নেই। সে জোর গলায় বলল, হ্যাঁ আমি করেছি তো। কায়েব ভয়ঙ্কর ভাবে রেগে গেল। ভুল করেছে অথচ তার জোর গলায় বলছে জেসি। কায়েব শক্ত কণ্ঠে বলল, তুমি এটা ঠিক করোনি জেসি। কেন কায়াফ? মিমি কে হয় তোমার? ওর কথা এত ভাবো কেন তুমি? পার্টিতেও দেখলাম ডান্স করলে। বলো, কি সম্পর্ক ওর তোমার সাথে? কোনো অবৈধ সম্পর্ক? আমার আগেই সন্দেহ হয়েছিল এই মেয়ে একটা নষ্টা মেয়ে। তোমাকে বশ করেছে সে। না জানি কার কার সাথে কত সম্পর্ক আছে। মিমি হতভম্ব। তাকে নিয়ে তার স্বামীর সামনে সমান তালে বাজে কথা বলে চলেছে জেসি। চোখের কোণে জল জমলো তার। কায়েব রেগে কষিয়ে থাপ্পড় মারল জেসিকে। চিৎকার করে বলে উঠল, জাস্ট যথেষ্ট বলেছো জেসি। খবরদার ওর সম্পর্কে আর একটা কথা তোমার মুখ থেকে বের হলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে দেব। মিমি জেসি উভয়ই কেঁপে উঠে বলল। কায়েব জেসির হাত শক্ত করে চেপে ধরে কেবিনের বাইরে ছুঁড়ে ফেলল। জেসি পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল। কায়েব মিমির হাত ধরে সামনে নিয়ে এসে বলল,
হি ইজ মাই ওয়াইফ, আমার স্ত্রী হয় মিমি। সবাই কান খুলে শুনে রাখুন, কাইব খানের স্ত্রী মারিশা আহমেদ মিমি। এরপর থেকে তার সম্পর্কে কিছু বলার আগে 10 বার ভাববেন সবাই। জেসির দিকে তাকিয়ে বলল, আর তুমি, তোমার মুখ আমি আর কখনো দেখতে চাই না। তুমি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছ। তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, এটাই তোমার সৌভাগ্য। যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। পুরো অফিস কাইপের চিৎকারে কেঁপে উঠল। জেসি মিমির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বের হয়ে গেল। কাইপ শান্ত কণ্ঠে বলল, সবাই যার যার কাজে যান। সকলে ধীরে ধীরে চলে গেল। কাইপ মিমিকে নিয়ে পুনরায় নিজের কেবিনে গেল। মিমি হা করে তাকিয়ে আছে। সবটা যেন তার মাথার উপর দিয়ে গেল। তার কাছে সবটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে। সে অবাক কণ্ঠে বলল, এসব কি হলো মিস্টার খান? কাইপ বিরক্ত হলো। মিমি সবটা দেখলো তবুও জিজ্ঞেস করছে কেন। সে গম্ভীর কণ্ঠে বলল, মিমি, তুমি কি জানো এখন আমি প্রচুর রেগে আছি? মিমি মাথা উপর নিচে নাড়ায়, যার অর্থ সে জানে। কাইপ আবারও বলল, তোমার স্বামী রেগে আছে, এখন তোমার কি করণীয়? নিশ্চয়ই তার রাগ কমানো। মিমি আবারও মাথা নাড়ায়। কাইপ সোফাতে বসে বলল, তো এখন আমার রাগ কমাও। কিভাবে কমাবে আমি জানি না, দ্রুত করো। মিমি এখন কি করবে? সে তো রাগ কমাতে পারে না। সে কাছুমাছু হয়ে বলল, কিন্তু আমি তো জানি না কিভাবে আপনার রাগ কমবে। কাইপ তাকে ইশারায় নিজের কাছে ডাকলো। মিমি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। কাইপ তাকে হ্যাচকা টানে নিজের কোলে বসিয়ে নিল। মিমি চমকে উঠে যেতে নিলে কাইপ তার কোমর চেপে ধরল। মিমি অস্বস্তিতে জড়সড় হয়ে বলল, কি করছেন মিস্টার খান? রাগ কমাচ্ছি। বলে সে মিমির গালে নিজের ঠোঁট ঠেসে ধরল। মিমির সর্বাঙ্গ শিরশির করে উঠল। হৃদস্পন্দন দ্রুত বেগে ছুটতে লাগলো। সে চোখ বন্ধ করে কাইপের শার্টের কলার মুঠো করে ধরল। কাইপ তাকে ছেড়ে দিয়ে উঠতে উঠতে বলল, বুঝেছো কিভাবে আমার রাগ কমাতে হবে? পরের বার যেন দেখিয়ে দেওয়া না লাগে, তবে দেখিয়ে দিতে হলেও আমি খুবই আনন্দিত হব। সে নিজের চেয়ারে বসে কাজে মগ্ন হয়ে পড়ল। ভাবটা এমন যেন কিছুই হয়নি। এদিকে মিমির অবস্থা খারাপ। কাইপ এই প্রথম তার গালের ঠোঁট ছুঁয়ে দিয়ে। মিমির দম বন্ধ অনুভূতি লাগছে। সে তৎক্ষণাৎ কেবিন থেকে ছুটে বের হয়ে গেল। আর কিছুক্ষণ কাইপের সামনে থাকলে সে দম বন্ধ হয়ে মরেই যেত। কাইপ মিমির যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। সুন্দর একটা দিন, পরিষ্কার আকাশ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। বয়স্ক রিক্সাওয়ালা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রিক্সা এগিয়ে নিয়ে যাচ্ছে। মিমি আশেপাশে তাকিয়ে ব্যস্ত নগরে দেখে চলেছে। আজ সে ভার্সিটিতে যাচ্ছে। অনেক দিন পর যাচ্ছে বলা যায়। তাকে কিছু নোট নিতে হবে। অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষাটা দিতে চায় সে। এটা অবশ্য কাইপের কোনো আপত্তি নেই। সে কাইপের অনুমতি নিয়েই আজ ভার্সিটিতে যাচ্ছে। আশেপাশে দেখতে দেখতে মিমির চোখ পড়ল কিছু লোকের দিকে। কিছু গুন্ডা টাইপের লোক একটা বয়স্ক রিক্সাওয়ালাকে মারধর করছেন। মিমির লোকটার উপর মায়া হলো, তেমনি রাগ হলো লোকগুলোর উপর। মিমি বলে উঠল, রিক্সা থামান চাচা। রিক্সা চালক রিক্সা থামিয়ে দিল। মিমি রিক্সায় ব্যাগ রেখে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। মিমি এগিয়ে গেল লোকগুলোর দিকে। লোকগুলো রিক্সাওয়ালাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। পুনরায় তার উপর হাত ওঠাতে গেলে মিমি তা ধরে ফেলল। হাতটা ঝাঁকা দিয়ে ফেলে দিয়ে মিমি রেগে চেঁচিয়ে উঠল। কি হচ্ছে এখানে? লিডার লোকটা তাকায় তার দিকে। মিমির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, কি সমস্যা? মিমি ক্রুদ্ধ কণ্ঠে বলল, আপনারা ওনার গায়ে হাত তুলছেন কেন? বয়স্ক একটা লোকের গায়ে এভাবে হাত তোলেন, লজ্জা করে না? লোকটা শক্ত কণ্ঠে বলল, দেখ, তুই তোর কাজে যা, আমাদের কাজ করতে দে। মেয়ে মানুষ, এসবের মধ্যে আসিস না, যা। না, আমি যাব না। আপনি ক্ষমা চান ওনার কাছে। বাবার বয়সী একটা লোকের সাথে এমন ব্যবহার করছেন। লিডারের চেলাগুলো বড় বড় চোখ করে তাকায় মিমির দিকে। অতঃপর সবাই খ্যাক খ্যাক করে হেসে ওঠে। লিডার লোকটা বলল, ওরা তোরা শুনলি মালটা কি বলে? আমি নাকি এই বুড়োর কাছে মাপ চাইবো? উচ্চস্বরে হাসে সবাই। লোকগুলো আরো অনেক রকম কথা বলল। লিডার লোকটা বলল, তোর দেখছি ভারী তেজ, এখন যদি তোর গায়ে হাত দেই তাহলে কি করবি তুই? বলে সে মিমির দিকে হাত বাড়ায়। মিমির গা ঘিন ঘিন করে ওঠে।
হাতটাকে স্পর্শ করার পূর্বেই সে গায়ের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে থাপ্পড় মারে। সকলে হতভম্ব হয়ে যায়। লোকটা গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকায়। মিমি শক্ত কণ্ঠে বলল, দেখে নিয়েছেন আমি কি করতে পারি? তারপর সে নরম গলায় রিকশাওয়ালাকে বলল, আপনি চলে যান চাচা। রিকশাওয়ালা চলে গেল। মিমি আর কোনো দিকে না তাকিয়ে তার বরাদ্দকৃত রিকশায় উঠে বসে। রিকশা চালক দ্রুত রিকশা এগিয়ে নিয়ে যায়। মিমির মাথা গরম হয়ে গিয়েছে। সে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। এক পর্যায়ে রিকশা চালক বললেন, কামটা তুই ঠিক করল না মা, তারা ভালো মানুষ না, আমগো কাছ থেকে চাঁদা তোলে, যদি কেউ দিবার না চায় তাহলে তাগো ধইরা মারে আর গলাবাজ করে। তুমি আজ যেটা করলা এতে আমি খুশি, তয় তারা তোমার ক্ষতি করে দিব গা মা। মিমি ভয় পেলেন না, বরং রিকশা চালকের চিন্তা দেখে মৃদু হাসলো। বলল, আপনি চিন্তা করবেন না চাচা, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার জন্য দোয়া করি গো মা। রিকশা চালকের আদরে গলার কথাগুলো মিমির খুব ভালো লাগে। সে চোখ বুজে ভার্সিটিতে পৌঁছাবার অপেক্ষা করে। ভার্সিটিতে নোট নেওয়ার কাজ শেষ মিমির। এই এক নোট দিয়ে তানি আর সে একসাথে পড়তে পারবে। এক বাড়িতে থেকে ভালোই হয়েছে। গেটের সামনে দাঁড়িয়ে মিমি কোনো রিকশার দেখা পেল না। সময়টা দুপুর, এখন কোনো রিকশা না পাওয়াটাই স্বাভাবিক। মিমি আর না দাঁড়িয়ে হাঁটা ধরল, যদি কোনো রিকশা পাওয়া যায়। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে মিমির পথ আঁকলে দাঁড়ালো একটা গাড়ি। মিমি ভয়ে দু কদম পিছিয়ে গেল। গাড়ি থেকে নেমে এলো তখনকার সেই গুন্ডা দলের লিডার। মিমির দিকে তাকিয়ে বিশ্রী হেসে নিজের গালে হাত বুলিয়ে বলল, আমাকে চড় মেরেছিলি না, এবার দেখবি এই চড়ের শোধ আমি কিভাবে তুলি। সে মিমির হাত চেপে ধরল। মিমি চিৎকার করে উঠল, কিন্তু আশেপাশে কেউ নেই। মিমির মনে পড়ে গেল সেদিনের কথা। অল্পের জন্য বেঁচে গিয়েছিল, এবার কি আর নিস্তার নেই? মিমি তার হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। লোকটা টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলল। গাড়ি এগিয়ে চলল। মিমি শব্দ করে কেঁদে উঠল, ছেড়ে দেওয়া আকুতি করতে লাগলো। তারা শুনল না। গাড়ির কিছু দূর এগাতেই সামনে একটা কালো কুচকুচে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেল, যেটা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। হর্ন বাজিয়েও কাজ হলো না, গাড়ি সরল না। লিডার লোকটা তার এক চালককে বলল, এই যা তো দেখে আয় কোন মাতাল এভাবে রাস্তা আটকে আছে। চেলা নেমে গেল। গাড়ির দিকে এগিয়ে যেতেই পালোয়ানের মতো দেখতে স্যুট বুট পায়ে দুটো লোক বের হয়ে আসলো সামনে থেকে। রোগা পাতলা চেলা তাদের দেখে ভয়ে কাঁদ। দ্রুত কদমে পিছিয়ে গেল সে। গার্ড দুটোর একজন গাড়ির পেছনের দরজা খুলে দিল। রাজকীয়ভাবে বের হয়ে আসলো ব্যক্তিটি, যার দেহ সম্পূর্ণ কালোতে আবৃত। ইতিমধ্যে মিমির কান্না থেমে গিয়েছে। সে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। লোকটাকে কেমন চেনা চেনা মনে হলো। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই মনে পড়ল, তাকে সেই নরপশুর হাত থেকে এই লোকটাই তাকে বাঁচিয়েছিল। হ্যাঁ, ব্যক্তিটি কিং নামে পরিচিত। কিং গম্ভীর কণ্ঠে আদেশ বাণী ছুড়ল, গার্ডস যাও, লিডারকে আমার সামনে নিয়ে এসো, অবশ্যই টেনে হিচড়ে আনবে। লোক দুটো এগিয়ে গেল। লিডার সহ দলের সদস্য সংখ্যা 4। গাড়ির দরজা খুলে শক্ত হাতে লিডারের কলার চেপে ধরল একজন। একটানে গাড়ির বাইরে এসে দাঁড় করালো। কিংয়ের কথা মতো তাকে রাস্তায় শুয়ে দিয়ে টানতে টানতে নিয়ে গেল কিংয়ের পায়ে। রাস্তায় টানার ফলে হাত পায়ের চামড়া উঠে গেল তার। মিমি নীরব দর্শক, সে চুপ করে বসে দেখছে। কিং দুজনকে ধমকে উঠে বলল, এত আস্তে কেউ টানে? এই শিখেছো তোমরা? পুনরায় ট্রেনিংয়ে অংশ নেবে। এবার একে দাঁড় করাও, দেখি কতটা সাহসের। গার্ড দুটো তাই করলো। কিং তার কলারে হাত দিয়ে সোজা করে দিয়ে বলল, চাঁদাবাজি করে কি বোঝাতে চাস? তুই খুব বড় মস্তান। লিডারের গলা শুকিয়ে এলো। এর কাজ থেকে মনে হচ্ছে এই সাধারণ কেউ নয়। সে তোতলাতে তোতলাতে বলল, কে আপনি? কিং হাসে, যেটা লিডারটা তার চোখ দেখেই বোঝে। কিং শীতল গলায় বলল, কিং? গলা দ্বিগুণ শুকিয়ে গেল তার। কিং এর সম্পর্কে অনেক কিছু শুনেছে সে। খারাপ কাজ করার লোকজন কিং এর হাত থেকে বাঁচতে পারে না। সে ভীত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন। কিং গার্ড দুটোর দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, এ দেখি সব হাওয়া ফুস। একটা মেয়েকে ধরে আনার সময় তার মধ্যে যদি এই ভয়টা কাজ করতো, তাহলে আজ বেচারাকে কিংয়ের সামনে আসতে হতো না।
কিং তার লোকেদের আদেশ করলো। এর চেলাগুলোকে গাড়ি থেকে নামিয়ে আনো। তারা তাই করলো। চেলাগুলো অবশ্য পালানোর চেষ্টা করেছিল, তবে তারা পারেনি। কিং পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, এই লিডারের একটা হাত ভেঙে দাও, যে হাত দিয়ে তাকে স্পর্শ করেছে। আর চেলাগুলোকে একটু উত্তম মধ্যম দিয়ে হাসপাতালে ভর্তি করে দাও। আর হ্যাঁ, ম্যাডামকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দাও। বলে সে গাড়িতে উঠে বসে। এই গাড়ির পেছনে আরো একটা গাড়ি ছিল। সেখান থেকে আরো দুজন গার্ড দৌড়ে এসে গাড়িতে বসে শাসা করে ধুলো উড়িয়ে চলে গেল। গার্ড দুটো কিং এর কথা মতো কাজ খুব দ্রুত সেরে ফেলে, কেননা এগুলো তাদের কাছে দুধ ভাত এবং খুবই আনন্দের কাজ। মিমি চোখ বড় বড় করে মুখে হাত চেপে তাদের মারধর করা দেখছে। যখন লিডারের হাতটা ভেঙে দিল তখন সে চিৎকার করে উঠল। সেই চিৎকারে মিমির আত্মা লাফিয়ে উঠল। কাজ শেষে তারা মিমির অবস্থানরত গাড়ির দরজা খুলে বিনিময়ের সাথে বলল,